হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখানে ওই টেকনিক্যাল প্রবলেম, বুঝছো, নেটওয়ার্কের সমস্যা, কানেক্ট হতেই অনেক দেরি হয়ে গেল। হ্যালো, ইয়েস স্যার। শুনতে পাচ্ছো? জি স্যার। আমরা গত ক্লাসে অ্যাকিউট করোনারি সিনড্রোমের, হ্যালো, আমরা গত ক্লাসে অ্যাকিউট করোনারি সিনড্রোমের কতটুকু পড়িয়েছিলাম মনে আছে? কমপ্লিকেশন একজন বলো তো, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম? Sir, arrhythmia, current angina, acute heart failure, sir, pericarditis, embolism, sir, mechanical rupture of papillary muscle, sir, ventricular remodeling and aneurysm. Good. Today we'll discuss the most important part of management. We already discussed the investigation also. Okay. আমরা কি ইনভেস্টিগেশন আলাপ করেছি না, ডিসকাস করেছি না? ইয়েস স্যার। Okay. Hello. The management, the management of acute coronary syndrome, it has two parts: immediate management and the late management. How many parts of management? 2 part. First, immediate management. That means management within first 12 hours. It is known as immediate management. And the late management after 12 hours of acute MI. So where the management should start in acute coronary syndrome? Where? Hello? Hello? Yes, that means acute management or immediate management should be started in CCU or in a hospital where CCU is present. You will get the patient of acute coronary syndrome in remote area. Sometimes you may get this patient in remote area. You may get this patient in town or in urban area. So the time that needed to reach the hospital facility or CCU is different in different situation. তার মানে এক এক সময় এক এক রকমের সময় লাগবে হসপিটালে আসতে, যেটা রিমোট এরিয়াতে আছে, রুরাল এরিয়াতে, তাই না? রুরাল এরিয়া থেকে সিসিউতে আসতে যে সময় লাগবে, আরবান এরিয়াতে পেশেন্ট পেলে তার সিসিউতে আসতে সময় তো কম লাগবে, এটাই হবে, তাই না? হ্যালো, আমি কি বললাম বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কি বললাম বলো তো? স্যার আরবান এরিয়াতে থেকে পেশেন্ট আসতে স্যার সিসিউতে আসতে স্যার কম সময় লাগবে স্যার। হ্যাঁ সেটাই, তাহলে তোমার ম্যানেজমেন্ট অনেক সময় আমাদের দেখা যাবে যে মানে ম্যানেজমেন্ট করতে গিয়ে এই সময়ের জন্য পেশেন্টকে আমরা হারাচ্ছি বা পেশেন্ট মারা যাচ্ছে। হ্যাঁ, পেশেন্ট ডাই ডিউরিং দিস ট্রান্সফার টাইম। ডায়াগনোসিস থেকে তুমি হসপিটালে ট্রিটমেন্ট শুরু করতে যদি দেরি হয়, তাহলেই দেখা যাচ্ছে বেশিরভাগ পেশেন্ট মারা যাচ্ছে বা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস সে রিচ করতে পারছে না। যেমন সিঙ্গাপুরে দেখো, সিঙ্গাপুরের মধ্যে যদি কোথাও অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়, সিঙ্গাপুর তো ছোট একটা দেশ,
ওরা চিন্তাই করতে পারে না যে পেশেন্ট ক্যানট রিচ ইন দ্য হসপিটাল উইদিন মানে আধা ঘন্টার মধ্যে হসপিটালে আসতে পারবে না, এটা ওরা ভাবতেই পারে না। বুঝতে পারছো তো? Whereas আমার দেশের সিনারিওটা কি, মনে করো একটা রিমোট এরিয়াতে, সেই টেকনাফ বা তেতুলিয়াতে যদি কারো এমআই হয়, তাকে নিয়ারেস্ট সিসিইউতে পৌঁছাতে অনেক সময় লাগবে। মনে করো জেলা হসপিটাল গুলাতে যেখানে সিসিইউ আছে, যদি ওরকম ফ্যাসিলিটিস থাকেও, সব জায়গায় কিন্তু পিসিআই ফ্যাসিলিটিস নাই। পিসিআই ফ্যাসিলিটিস গুলা ম্যাক্সিমামই হচ্ছে সেন্ট্রাল মানে ঢাকা বেস, তাই না? তো এই জন্য অনেক সময় ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয়। পেশেন্ট যদি ট্রান্সফার করতে অনেক দেরি হয়, তখন ট্রিটমেন্ট অপশন গুলো ঠিক মতো ইউজ করা যায় না। তো আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, না, ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট সিনড্রোম উইদিন ফার্স্ট 12 আওয়ার্স, ঠিক আছে? আর লেট ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট আফটার 12 আওয়ার্স। তো এমআই হওয়ার পরে যদি পেশেন্ট 12 ঘন্টা পরে হসপিটালে রিচ করে, তাহলে এক ধরনের ম্যানেজমেন্ট। আর যদি 12 ঘন্টার মধ্যে আসতে পারে, তাহলে ম্যানেজমেন্টটা অন্যরকম হতে পারে। তো হোয়াট আর দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট অপশনস? তুমি দেখো, পেশেন্টকে প্রথমে তোমার ডায়াগনোসিসে পরে সাথে সাথে সিসিইউতে নিয়ে আসতে হবে। এখন সেটা যদি আরবান এরিয়াতে হয়, তাহলে অ্যাম্বুলেন্স পাবে, অ্যাম্বুলেন্সে সে চলে আসবে। অ্যাম্বুলেন্সে চলে আসার আগে ওখানে লোকাল এরিয়াতে তোমাকে অ্যান্টিপ্লেটলেট দিতে হবে, যেখানে তুমি রোগীটা ডায়াগনোসিস করবে, তাই না? তাহলে অ্যান্টিপ্লেটলেট তোমরা জানো যে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই ওষুধগুলো তোমাকে ইমিডিয়েটলি ডায়াগনোসিসের সাথে সাথে পেশেন্টকে দিতে হবে। 300 মিলিগ্রাম অ্যাসপিরিন এন্ড 600 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল, এটা ইমিডিয়েটলি তোমাকে ডায়াগনোসিসের সাথে সাথে পেশেন্টকে ওরালি খাইয়ে দিতে হবে। এরপরে তোমাকে পেশেন্ট শিফট করতে হবে ইমিডিয়েটলি সিসিইউ, নিয়ারেস্ট সিসিইউ যে হসপিটালে আছে সেখানে। বুঝতে পারছো? যে অ্যাম্বুলেন্সে আসবে, যদি অ্যাম্বুলেন্সে তোমার ওয়েল ইকুইপ থাকে, যেমন অক্সিজেন থাকে, ট্রেইনড অ্যাটেন্ডেন্ট, বা ওখানে যদি অ্যাম্বুলেন্সে ডক্টর বা নার্স থাকে যারা এই অ্যাকিউট করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্ট করতে পারে, অ্যাম্বুলেন্সে থাকে, তাহলে সেটা হয় খুবই ভালো। এবং এখন মডার্ন যে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স, নাম শুনছো তোমরা? মডার্ন কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে কিন্তু এই অ্যাকিউট এমআই এর ম্যানেজমেন্ট করার জন্য ওখানে ট্রেইনড ডক্টর, নার্স, ডক্টর না থাকলেও নার্স থাকে, অ্যাটেন্ডেন্ট থাকে, যারা এগুলো করতে পারে। এমনকি তারা ডিসি শক দিতে পারে। অ্যাম্বুলেন্সের মধ্যে ডিসি শক দেওয়ার ফ্যাসিলিটিস থাকে। যদি এরিথমিয়া ডেভেলপ করে হসপিটালে আনতে আনতে, তখন অনেক সময় ডিসি শক দেওয়ার প্রয়োজন হয়, ওটা ওরা ওই অ্যাম্বুলেন্সে করতে পারে। তো এটা হচ্ছে মডার্ন কার্ডিয়াক অ্যাম্বুলেন্স, যেগুলো ওয়েল ইকুইপড। এরকম অ্যাম্বুলেন্স থাকলে ভালো। তো ইমিডিয়েটলি তোমাকে হসপিটালে আনতে হবে। এনে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অপশন হচ্ছে অ্যানালজেসিয়া, ঠিক আছে? হ্যালো? ইয়েস স্যার। তাহলে পেশেন্ট অ্যাডমিশন হসপিটালে সিসিইউতে অ্যাডমিশন হওয়ার পরে ফার্স্ট অপশন হচ্ছে অ্যানালজেসিয়া। তার মানে ইউ হ্যাভ টু রিডিউস দ্য পেইন, বিকজ অ্যাকিউট করোনারি সিনড্রোম প্রেজেন্টস উইথ সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, তাই না? তাহলে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন যদি হয়, এটাকে কমাতে হবে, পেইনটা কমাতে হবে। পেইন যদি তুমি না কমাও, তাহলে কি প্রবলেম হতে পারে? পেইন না কমালে এই পেশেন্টের ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, ঠিক আছে? ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের যে সাইজ, এটা সাইজটা ইনক্রিজ করতে পারে পেইনের জন্য। তাহলে তোমাকে পেইন কমাতে হবে, এটাই হচ্ছে তোমার ফার্স্ট অপশন। হোয়াট আর দ্য ড্রাগস উই ইউজ টু রিডিউস দ্য পেইন? অ্যাকিউট করোনারি সিনড্রোমে আমরা ইউজ করি মরফিন। তোমার নাম শুনেছো মরফিন? মরফিন এটা হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক্স।
এই মরফিনের সাথে তোমাকে অ্যান্টিএমিটিক অ্যাড করতে হবে, মানে এটা ভমিটিং করে, এই জন্য মরফিন দিতে হবে, এবং মরফিনটা দিতে হয় ডাইলিউট করে, ডিস্টিল ওয়াটারে ডাইলিউট করতে হয়, এবং এটা আইভি দিতে হয়, নট আইএম। কোন রুটে দিতে হবে? আইভি রুটে, তাই না? আইএম দেওয়া যাবে না, আইএম দিলে ব্লিডিং হতে পারে, ইন্ট্রামাসকুলার ব্লিডিং হতে পারে। এরপরে এর সাথে অ্যান্টিএমিটিক দিতে হয়, মেটোক্লোপ্রোমাইড আর প্রোক্লোরপ্রাজিন, অ্যান্টিএমিটিক, এটাও আইভি দিতে হয় বমিটা প্রিভেন্ট করার জন্য। তাহলে মরফিন দিয়ে তোমাকে পেইন কমাতে হবে, এবং এটা সিসিউতে দিতে হবে। তোমরা জানো যে মরফিন এটা হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক, এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, বিশেষ করে হাইপোটেনশন, রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে। তো এটা হসপিটালে দিলে তোমার যদি রেসপিরেটরি ডিপ্রেশন পেশেন্টের হয়, ইজিলি ইউ ক্যান ম্যানেজ দ্য রেসপিরেটরি ফেইলিউর ইন হসপিটাল সেটিং। কিন্তু আউটডোরে, বিশেষ করে যদি তুমি পেরিফেরিতে, যেখানে রেসপিরেটরি ফেইলিউর হলে ম্যানেজ করা যায় না, ওখানে অনেক সময় এই মরফিন দিলে, মরফিনের যদি এই অ্যাডভার্স ইফেক্ট ডেভেলপ করে, এটা ম্যানেজ করা যায় না, পেশেন্ট অনেক সময় মরফিনের অ্যাডভার্স ইফেক্টেও মারা যেতে পারে। এই জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে কোথায় দিতে হবে মরফিনটা, পেইন কিলার। টিস্যুতে দিলে এটা ভালো হবে, ঠিক আছে? এরপরে আসো সেকেন্ড অপশন। আমরা কিন্তু ইমিডিয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, তাই না? তাহলে পেশেন্টকে হসপিটালে আনা হলো ডায়াগনোসিসের পরে, আর ডায়াগনোসিসের সাথে সাথে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল খাওয়ানো হলো, ঠিক আছে? এরপরে হসপিটালে নিয়ে আসার পরে হসপিটালের সিসিইউতে আমরা অ্যানালজেসিক্স ইউজ করলাম, মরফিন সাথে অ্যান্টিএমিটিক, মেটোক্লোপ্রোমাইড আর প্রোক্লোরপ্রাজিন। এরপরে আমাদের প্ল্যান করতে হবে যে এই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, whether it is ST elevated or non-ST elevated acute coronary syndrome বা acute MI, তাহলে ST elevated MI যদি হয়, তখন তোমাকে ট্রিটমেন্ট অপশন দিতে হবে, সেটা হলো 2 নম্বর অপশন, যেটাকে আমরা বলি রিপারফিউশন থেরাপি। কি বলি? রিপারফিউশন থেরাপি। রিপারফিউশন থেরাপি এটা আমরা দুটো ভাবে করি, একটা হচ্ছে পিসিআই আর একটা হচ্ছে থ্রম্বোলাইসিস। কি ভাবে করি? পিসিআই এবং থ্রম্বোলাইসিস। পিসিআই এটাকে অ্যাব্রিভিয়েশন করলে কি হবে? পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? তাহলে আমরা রিপারফিউশন থেরাপি এই ট্রিটমেন্ট অপশনে যাব পেইন কমানোর পরেই, যদি এসটি এলিভেটেড এমআই হয়, ঠিক আছে, অথবা নিউ বান্ডেল ব্রাঞ্চ ব্লক এমআই, অ্যাকিউট এমআই হয়, তাহলে আমরা পিসিআই ট্রিটমেন্টটা দিব। কিন্তু পিসিআই ট্রিটমেন্ট দিতে গেলে তোমাকে হসপিটালটা হাইলি স্পেশালাইজড হসপিটালে এই পিসিআই ফ্যাসিলিটিস থাকে, এটা সব হসপিটালে বা সব সিসিইউতে থাকে না। তো দ্যাটস হোয়াই পিসিআই এর জন্য একটা ট্রেন্ড একটা টিম থাকে, যারা 24 আওয়ার্স এই করোনারি কেয়ার ইউনিটে কাজ করে। তাহলে পিসিআই ফ্যাসিলিটিস যদি কোনো সিসিইউতে থাকে, তাহলে তুমি ওই ট্রিটমেন্টটা দিতে পারবে। আর যদি পিসিআই ফ্যাসিলিটিস সিসিইউতে না থাকে, তাহলে তোমার আর একটা ট্রিটমেন্ট অপশন, যেটাকে আমরা বললাম, কি বললাম? থ্রোম্বোলাইসিস। থ্রম্বোলাইসিস, গুড। তাহলে আমরা পিসিআই করার চেষ্টা করব, কিন্তু পিসিআই করার একটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে পেশেন্টকে অবশ্যই 2 ঘন্টার মধ্যে, এমআই হওয়ার 2 ঘন্টার মধ্যে হসপিটাল সেটিং এ আসতে হবে, সিসিইউতে আসতে হবে, এবং সিসিইউতে পিসিআই এক্সপার্ট থাকতে হবে। তাহলে কতক্ষণের মধ্যে আসতে হবে? 12 আওয়ার্স না, 2 hours. বেস্ট হচ্ছে 2 আওয়ার্স। যদি 2 আওয়ার্স এর মধ্যে আসে এবং হসপিটালে পিসিআই করার ফ্যাসিলিটিস থাকে, তাহলে আমরা পিসিআই করব। অনেক সময় আসছে পেশেন্ট, ওই যে বললাম রিমোট এরিয়াতে, হসপিটালে অ্যাকিউট এমআই হওয়ার পরে হসপিটালে আসতে অনেক দেরি হয়ে যায়, মনে করো 4 ঘন্টা পর্যন্ত, আমরা 4 আওয়ার্স পর্যন্ত পিসিআই অ্যালাউ করব। কিন্তু যদি 4 আওয়ার্স এর পরে আসে বা 12 আওয়ার্স এর উইদিন 12 আওয়ার্স এর মধ্যে রিচ করে, তখন আমরা কি করব? থ্রম্বোলাইসিস করব। থ্রম্বোলাইসিস আমরা করি, থ্রম্বোলাইসিস যেসব এজেন্ট দিয়ে আমরা থ্রম্বোলাইসিস করি, সেই এজেন্ট গুলোর নাম তোমরা জানো?
হ্যালো, আমাকে শুনতে Sir. পাচ্ছো? ক্যান ইউ হিয়ার মি? তো থ্রম্বোলাইসিস করার জন্য আমরা কনভেনশনালি, তোমরা জানো, স্টেপটোকাইনেস, এটা আগে ইউজ করা হতো, কিন্তু এখন আরো মডার্ন কিছু এজেন্ট বের হয়েছে যেগুলো আমরা জানি টিস্যু প্লাজমিনোজ ইনঅ্যাক্টিভেটরস। স্টেপটোকাইনেসের চেয়েও আরো লেটেস্ট, এগুলোর নাম হচ্ছে টেনেকটিপ্লেস অর রেটিপ্লেস অর অ্যালটিপ্লেস। আমার কথা বুঝতে পারছো? Yes, sir. Sir. তাহলে থ্রম্বোলাইসিস করি এরকম এজেন্ট গুলো কি কি? কনভেনশনালি আগে ট্র্যাডিশনালি ইউজ করা হতো স্টেপটোকাইনেস, এখন এখন লেটেস্ট যেগুলো ইউজ করে টিস্যু প্লাজমিনোজ ইনঅ্যাক্টিভেটর, এগুলো হচ্ছে টেনেকটিপ্লেস, রেটিপ্লেস অর Multiplex. অ্যালটিপ্লেস। এগুলোই এখন লেটেস্ট ইউজ করে, এগুলো খুব এগুলো ইউজ করে। তাহলে থ্রম্বোলাইটিক থেরাপি আমরা ইউজ করি কখন? ইউজ করি যখন কোনো সিসিউ ফ্যাসিলিটিজে পিসিআই অ্যাভেলেবেল না বা পিসিআই এক্সপার্ট অ্যাভেলেবেল না, এবং এসটি এলিভেটেড এমআই অথবা নিউলি ডেভেলপড বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এরকম কোনো এমআই যদি আমরা পাই, তখন আমরা তাকে থ্রম্বোলাইটিক থেরাপি দিব। তাহলে আমাদের ট্রিটমেন্টের, ইমিডিয়েট ট্রিটমেন্টের ফার্স্ট অপশন হলো অ্যানালজেসিক্স, যেটা মরফিন দিয়ে দিতে হয়। 2 নম্বর অপশন হলো রিপারফিউশন থেরাপি। রিপারফিউশন থেরাপির জন্য দুটো অপশন আমরা বললাম, একটা হচ্ছে পিসিআই আর একটা হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপি। থ্রম্বোলাইটিক থেরাপি যে ড্রাগ গুলো আমরা ইউজ করি তার মধ্যে স্টেপটোকাইনেস, আর মডার্ন হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস লাইক টেনেকটিপ্লেস এন্ড রেটিপ্লেস। Multiplex or multiplex. তাহলে আমরা কখন আমরা এটা ইউজ করব? তাহলে এটা প্রিরিকুইজিট হচ্ছে এসটি এলিভেটেড এমআই যেটা, সেটা। আর একটা হচ্ছে পেশেন্ট হ্যাজ টু রিচ দ্য সিসিউ উইদিন 12 আওয়ার্স। 12 আওয়ার্স অফ এমআই এর 12 আওয়ার্স এর মধ্যে আসলে আমরা তাকে কোনটা দিব? থ্রম্বোলাইসিস থেরাপি দেব। আর যদি পিসিআই অ্যাভেল করতে চাই তাহলে পেশেন্টকে অবশ্যই ফার্স্ট 2 আওয়ার্স বা এট বেস্ট 4 আওয়ার্স, মিনিমাম 4 আওয়ার্স এর মধ্যে আসতেই হবে। 4 আওয়ার্স এর পরে গেলে সাধারণত পিসিআই করা ডিফিকাল্ট, করা অনেক সময় করলে সাকসেসফুল হয় না। তবে এখন মডার্ন সায়েন্সে অনেক সময় বিশেষ ক্ষেত্রে 24 আওয়ার্স পরেও করে পিসিআই। এটা কার্ডিয়াক কন্ডিশন, তারপরে তোমার মায়োকার্ডিয়াল ড্যামেজ, এগুলো দেখে তারপরে করতে হয়। কিন্তু এগুলো আমরা বলবো না, আমরা বলবো যে পিসিআই অপশন আমরা সবসময় চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে, অথবা সর্বোচ্চ উইদিন 4 আওয়ার্স এর মধ্যে যদি হসপিটালে আসে তাহলে পিসিআই। আর যদি 12 আওয়ার্স এর মধ্যে আসে, পিসিআই ফ্যাসিলিটিস না থাকে, তখন আমরা থ্রম্বোলাইটিক থেরাপি ইউজ করব। এখানে থ্রম্বোলাইটিক থেরাপির কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, তোমরা এটা দেখতে হবে। যেমন যদি কোনো পেশেন্টের যার এমআই হয়েছে তার যদি অ্যাক্টিভ কোনো ইন্টারনাল ব্লিডিং থাকে, তাহলে তাকে থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া ঠিক হবে না, কন্ট্রা ইন্ডিকেশন। যদি তার প্রিভিয়াস সাবআরাকনয়েড হেমোরেজ অর ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ থাকে, তাহলেও দেওয়া ঠিক হবে না। যদি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, সেটাও দেওয়া ঠিক হবে না। যদি রিসেন্ট কোনো সার্জারি হয়ে থাকে, গত 1 মাসের মধ্যে যদি তার কোনো সার্জারি হয়ে থাকে, যেমন মনে করো পলিসিস্টেকটমি, অ্যাপেন্ডিসেক্টমি, এরকম কোনো যে কোনো সার্জারি যদি 1 মাসের মধ্যে হয়ে থাকে, তাহলেও থ্রম্বোলাইটিক থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড। তারপরে যদি তোমার কারো অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করো রিসেন্টলি, তার ক্ষেত্রেও থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়াটা কন্ট্রাইন্ডিকেটেড। কারো যদি অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ থাকে, তাহলেও থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়াটা কন্ট্রাইন্ডিকেটেড হবে। এবং প্রেগনেন্সি যদি হয়, প্রেগনেন্সিতে যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়, তখনও থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়াটা কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে থ্রম্বোলাইটিক থেরাপির কন্ট্রাইন্ডিকেশন গুলো আমাদের জানতে হবে।
তাহলে আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোমের দুটো অপশন, একটা হলো অ্যানালজেসিক অপশন, 2 নম্বর হচ্ছে রিপারফিউশন থেরাপির অপশন নিয়ে ডিসকাস করলাম। নাম্বার 3 ট্রিটমেন্ট অপশন অফ অ্যাকিউট এমআই, immediate management of acute MI. Number 3 option is antithrombotic therapy. Number 3 কি? Antithrombotic therapy. Antithrombotic therapy এর মধ্যে তোমরা জানো অ্যান্টিপ্লেটিলেট। প্রথমে আমরা এমআই ডায়াগনোসিসের সাথে সাথে লোডিং ডোজ অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দিয়েছিলাম, তাই না? এখন এই যে অ্যান্টিথ্রম্বোটিক থেরাপির মধ্যে আবার অ্যাসপিরিন তোমাকে দিতে হবে। সেটা কিভাবে দিতে হবে? অ্যাসপিরিনটা লো ডোজে দিতে হবে 75 মিলিগ্রাম। অ্যাসপিরিনের সাথে টিকাগ্রিলর অথবা প্রাসুগ্রেল, এই যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, নতুন যে ড্রাগগুলো, এগুলো অ্যাড করতে হবে। তাহলে অ্যাসপিরিন প্লাস টিকাগ্রিলর অর অ্যাসপিরিন প্লাস প্রাসুগ্রেল, এটা তোমাকে অ্যাড করতে হবে এবং এই যে কম্বিনেশন, এটা কন্টিনিউ করতে হবে আপ টু 12 মান্থস, সামটাইমস ফর আনসার্টেন পিরিয়ড। তাহলে কম্বিনেশন অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আমরা ইউজ করব অ্যাসপিরিন প্লাস টিকাগ্লিলর অর অ্যাসপিরিন প্লাস প্রাসুগ্রেল। বলো তো নামগুলো বলো। প্রাসুগ্রেল, প্রাসুগ্রেল, PRASUGREL, প্রাসুগ্রেল। অ্যাসপিরিন প্লাস টিকাগ্রিলর অর অ্যাসপিরিন প্লাস প্রাসুগ্রেল, এই কম্বিনেশন আমরা ইউজ করব 12 মান্থস কন্টিনিউয়াস, সামটাইমস ফর আনসার্টেন পিরিয়ড, অনেক সময় আছে এটা কন্টিনিউ করতে হয়। এখন অ্যাসপিরিন দিয়ে যদি কারো সাইড ইফেক্ট হয় বা অ্যাডভার্স ইফেক্ট, মনে করো গ্যাস্ট্রিক ইনটলারেন্স হলো, অ্যাসপিরিনের তো তোমরা জানো যে গ্যাস্ট্রিক ইনটলারেন্স অনেক সময় গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসারও হয়ে যেতে পারে। যদি এরকম কোনো ইনটলারেন্স হয় তখন আমরা অ্যাসপিরিন বাদ দিয়ে ক্লোপিডোগ্রেল নিয়ে আসবো। ক্লোপিডোগ্রেলের সাথে ক্লোপিডোগ্রেল টিকাগ্রিলর আর ক্লোপিডোগ্রেল প্রাসুগ্রেল নিয়ে আসবো কম্বিনেশনে। বুঝতে পারছো? তাহলে 3 নাম্বার ট্রিটমেন্ট অপশন অফ ইমিডিয়েট অ্যাকিউট এমআই ম্যানেজমেন্ট, অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি। অ্যান্টিথ্রম্বোটিক থেরাপির মধ্যে আমরা আলোচনা করলাম অ্যান্টিপ্লেটলেট নিয়ে, ঠিক আছে? অ্যান্টিপ্লেটলেটের পরে অ্যানাদার ট্রিটমেন্ট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট। তোমরা জানো অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু এক না। অ্যান্টিপ্লেটলেটের নাম বলো, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, তারপরে টিকাগ্রিলর, প্লাসুগ্রেল, এগুলো হচ্ছে অ্যান্টিপ্লেটলেট। আর অ্যান্টিকোয়াগুলেন্টস এটাও ইউজ করতে হবে তোমাকে। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে হোয়াট আর দ্য অ্যান্টিকোয়াগুলেন্টস। আমরা জানি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস এবং ইনজেক্টেবল অ্যান্টিকোয়াগুলেন্টস, এগুলোর নাম শুনেছো না তোমরা? ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে ওয়ারফেরিন, আর ইনজেক্টেবল অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে আছে হেপারিন। হেপারিন আবার দুইটা আছে, একটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড আর একটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। এগুলোর নাম শুনছো তো? আনফ্র্যাকশনেটেড হেপারিন আর লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা আবার দুইটা হেপারিন আছে। আর একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন এজেন্ট পেন্টাস্যাকারাইড, যেটাকে আমরা বলি ফন্ডাপেরিনক্স। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি আছে? হেপারিন, আর একটা হচ্ছে পেন্টাস্যাকারাইড, ফন্ডাপেরিনক্স, এই দুটো হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। তো হেপারিনে আবার দুটো আছে, একটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন আর একটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে? তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টস আমরা ইউজ করব। অ্যান্টিপ্লেটলেট তো আগে ইউজ করলাম, এর সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করব। আমরা সাধারণত ইউজ করি লো মলিকুলার ওয়েট হেপারিন। তোমরা জানো এনক্সাপ্যারিন, নাম শুনছো? Yes, sir. জি স্যার। আমরা এনক্সাপ্যারিন লো মলিকুলার ওয়েট হেপারিনটাই অ্যাকিউট করোনারি সিনড্রোম বা অ্যাকিউট মাইগ্রেনাল ইনফেকশনে ইউজ করি। এটা ডোজ হলো 1 মিলিগ্রাম পার কেজি 2 টাইমস ডেইলি সাবকিউটেনিয়াসলি। লো মলিকুলার ওয়েট হেপারিন এটা দিতে হবে সাবকিউটেনিয়াসলি। আমাদের হসপিটালে তোমরা দেখবা যে এটা ইউজ করা হয় অ্যারাউন্ড দ্য আমব্লিকাস, ঠিক আছে? সাবকিউটেনিয়াসলি দিতে হয় 2 টাইমস ডেইলি 1 মিলিগ্রাম পার কেজি। এবং কতদিন দিতে হবে?
হসপিটালে যতদিন পেশেন্টটা স্টে করে অথবা 8 ডেজ, এমআই যেদিন হবে সেদিন থেকে 8 দিন অথবা হসপিটাল থেকে ডিসচার্জ হওয়া পর্যন্ত আমরা এই লো মলিকুলার ওয়েট হেপারিন, দ্যাট মিন্স এনোক্সাপেরিন ইউজ করব। বুঝতে পারছো? Yes, sir. তাহলে আমরা ম্যানেজমেন্টের 3 নাম্বার অপশন করলাম, 3 নাম্বার অপশন নিয়ে ডিসকাস করলাম। সেটা কি ছিল? অ্যান্টি থ্রম্বোটিক থেরাপি। অ্যান্টি থ্রম্বোটিক থেরাপির মধ্যে ছিল অ্যান্টিপ্লেটলেট এন্ড অ্যান্টিকোয়াগুলেন্টস। ঠিক আছে? নাম্বার 4 অপশন হচ্ছে অ্যান্টি অ্যানজাইনাল থেরাপি। আমরা কিন্তু অ্যাকিউট আর ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ এমআই বলছি। নাম্বার 4 অপশন কি? অ্যান্টি অ্যানজাইনাল থেরাপি। অ্যান্টি অ্যানজাইনাল থেরাপিতে আমরা কি কি ড্রাগ ইউজ করি দেখো। গ্লিসারাল ট্রাইনাইট্রেট, এটা সাবলিঙ্গুয়ালি দেওয়া যায়, 300 to 500 মাইক্রোগ্রাম, এটা সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়। অনেক সময় এটাতে পেইন না কমলে গ্লিসারাল ট্রাইনাইট্রেট আইভি, গ্লিসারাল ট্রাইনাইট্রেট সাবলিঙ্গুয়াল ইউজ করা যায়, আবার আইভি ইউজ করতে হয়। সাথে বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো ইউজ করতে হয়। এটা বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে হয়। তাহলে আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করলাম আজকে টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাস টাইমটা একটু শর্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেইলস আলোচনা করব এবং লেট ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমরা এটা আজকে পড়বে, পড়ে কোনো কোশ্চেন থাকলে রেডি রাখবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? Thank you, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এটা আপনার অফিসে করতে হবে।